আজ ৭ই জুলাই মঙ্গলবার বরাক আসাম তথা দেশের আজকের বিশেষ ও গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের সংবাদ। শুরুতেই ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরু করছি আজকের প্রথম খবর। সম্প্রতি গোপন সূত্রে দিল্লি পুলিশের কাছে খবর আসে রাজধানী এবং সংলগ্ন এলাকায় একটি একদল সক্রিয় রয়েছে। তাদের সঙ্গে যোগ রয়েছে পাক গ্যাংস্টার হজরত ভট্টি এবং আজমল গুজ্জরের। ভারতের জঙ্গি হামলার ছক কষছে তারা। ভারতের নাশকতার ছক। দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার ৬ পাক মদতপুষ্ট জঙ্গি। সূত্রের খবর, ধৃতরা পাকিস্তানের গ্যাংস্টার শাহজাদ ভট্টির দলের সদস্য। রাজধানী দিল্লি সহ দেশের একাধিক জায়গায় ধারাবাহিক বিস্ফোরণের ছক কষেছিল তারা। তাদের গ্রেপ্তারির পরই শোরগোল পড়ে গিয়েছে। উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র এবং পেট্রোল বোমা। সম্প্রতি গোপন সূত্রে দিল্লি পুলিশের কাছে খবর আসে রাজধানী এবং সংলগ্ন এলাকায় একটি একদল সক্রিয় রয়েছে। তাদের সঙ্গে যোগ রয়েছে পাক গ্যাংস্টার হজরত ভট্টি এবং আজমল গুজ্জরের। মাদক পাচারের মতো কার্যকলাপের সঙ্গেও তারা জড়িত। এরপরই অভিযানে নামে পুলিশ। দিল্লি, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশে শুরু হয় চিরুনি তল্লাশি। তারপরেই তদন্তকারীদের জালে ধরা পড়ে ৬ জঙ্গি। তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি। বর্তমানে তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন আধিকারিকরা। তাদের কি পরিকল্পনা ছিল, গোটা চক্রটিতে আর কতজন রয়েছে, সবই খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং পেট্রোল বোমা। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, সম্প্রতি রাঁচিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যালয়ে যে হামলার ঘটনা ঘটেছিল তাতেও ব্যবহৃত হয়েছিল পেট্রোল বোমা। যদিও সেই ঘটনার সঙ্গে ধৃতদের কোনো যোগ রয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়। পাঞ্জাবে ৪ বছরের শিশুকে ছিঁড়ে খেল পথকুকুর। আর্তনাদ শুনে ছুটে এসেও বাঁচাতে পারল না মা বাবা। আশঙ্কাজনক অবস্থায় হোশিয়ারপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় শিশুটিকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। পথকুকুরদের রাস্তাঘাট, পার্ক, হাসপাতাল, রেল স্টেশনের মতন জনবহুল জায়গা থেকে সরিয়ে ফেলা হবে। সুপ্রিম কোর্টে এখনো মামলার মীমাংসা হয়নি। এর মধ্যে এবার পাঞ্জাবে একদল হিংস্র পথকুকুরের হামলায় মৃত্যু হল ৪ বছরের এক শিশুর। রবিবার সন্ধ্যায় তান্দা থানার অন্তর্গত ওহারপুর বাপসি জালাল লিংক রোড এই ঘটনা ঘটেছে। পথকুকুরের হামলার মুখে পড়ে এক পরিযায়ী শ্রমিকের সন্তান প্রাণ হারালো। রামজীবনের বাড়ি উত্তরপ্রদেশের লখিমপুর খেরি। তিনি এবং তার স্ত্রী প্রীতি ধান রোপণের কাজ করতে পাঞ্জাবের বাঁশিজালাল গ্রামে এসেছিলেন। পুলিশ জানিয়েছে ৪ বছরের মেয়ে গুনগুনকে একটি টিউবওয়েলের কাছে গাছের তলায় রেখে যান দম্পতি। ১০০ মিটার দূরের খেতে কাজ করছিলেন তারা। আনুমানিক ৫:৩০ নাগাদ ৭টি কুকুরের একটি দল হামলা করে শিশুটিকে। কার্যত শিশুকে ছিঁড়ে খায় হিংস্র কুকুরের দল। খানিক সময় পরে সন্তানের আর্তনাদ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন দম্পতি। রামজীবন, প্রীতি এবং অন্য ক্ষেত শ্রমিকরা কুকুরগুলিকে তাড়িয়ে রক্তাক্ত গুনগুনকে উদ্ধার করেন। দ্রুত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় শিশুটিকে। সেইখানে প্রাথমিক চিকিৎসার পর হোশিয়ারপুরে বড় হাসপাতালে রেফার করা হয় তাকে। একটি আশঙ্কাজনক অবস্থায় হোশিয়ারপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় গুনগুনকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার। একটি মামলা দায়ের করে ঘটনা তদন্ত করছে তান্দা থানার পুলিশ। পেহেলগাম হত্যাকাণ্ডে মাস্টারমাইন্ড লস্করি তৈবার প্রধান হাফিজ সঈদ চার্জশিট জমা দিয়ে জানালো এনআইএ। পেহেলগাম হত্যাকাণ্ডে লস্করি তৈবার যুক্ত থাকার অভিযোগ উঠেছিল আগেই। এইবার চার্জশিটে এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হিসেবে লস্করি তৈবার প্রধান হাফিজ সঈদ এর নাম উল্লেখ করল এনআইএ। সোমবার জম্মুতে এনআইএ এর বিশেষ আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে এনআইএ। এই অতিরিক্ত চার্জশিটে হাফিজ সঈদের প্রতিষ্ঠিত জঙ্গি সংগঠন লস্করি তৈবা ও তার শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্টকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ব্যবহার করার অভিযোগ আনা হয়েছে। উল্লেখ্য, জম্মু কাশ্মীরের পেহেলগামে ২০২৫ সালের ২২শে এপ্রিল পর্যটকদের উপর ভয়াবহ হামলা চালায় জঙ্গিরা। নিহত হন ২৬ জন। ওই হামলার পরেই অপারেশন সিঁদুর অভিযান চালিয়ে পাকিস্তানের মাটিতে থাকা একাধিক জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেয় ভারতীয় সেনা। পাশাপাশি ওই হামলার ঘটনা তদন্তভার দেওয়া হয় এনআইএ কে। তখনই হামলার সঙ্গে লস্করি তৈবার যুক্ত থাকার অভিযোগ ওঠে। এর আগে গত বছরের ১৫ই ডিসেম্বর মাসে প্রথম চার্জশিট জমা দেয় এনআইএ। ওই চার্জশিটে পাকিস্তান এবং জম্মু কাশ্মীরের জঙ্গিদের নাম উল্লেখ করাও হয়। ১৫৯৭ পাতার ওই মূল চার্জশিটের সঙ্গে পেহেলগাম হামলার পিছনে পাকিস্তানের চক্রান্ত এবং হাফিজ সঈদের ভূমিকার কথা উল্লেখ করা হয়। সেই সঙ্গে মূল ষড়যন্ত্রকারীদের নিয়ে আরও তদন্ত চলছে বলে জানা যায়। ওই চার্জশিটে পাকিস্তানি হ্যান্ডলার ও জঙ্গি সাজিদ জাটকে অভিযুক্ত করেছিল এনআইএ। সেই সঙ্গে অপারেশন মহাদেবের সময় নিরাপত্তা বাহিনীর হাতে নিহত ৩ জঙ্গি এবং গ্রেপ্তার হওয়া ২ জনকেও এতে অভিযুক্ত করা হয়েছিল। এছাড়া পেহেলগামে জঙ্গি হামলার পরিকল্পনা, সহায়তা ও বাস্তবায়নে ভূমিকার জন্য নিষিদ্ধ বলে ঘোষিত জঙ্গি সংগঠন লস্করি তৈবা ও দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্টকেও এই মামলায় অভিযুক্ত করা হয়। সোমবার জম্মুতে এনআইএ এর বিশেষ আদালতে পেশ করা অতিরিক্ত চার্জশিটে এই জাতীয় তদন্তকারী সংস্থা হাফিজ সঈদের নাম উল্লেখ করেছে। পাকিস্তানে বসে হাফিজ সঈদ পেহেলগাম হত্যাকাণ্ডের পরিকল্পনা করেন বলে উল্লেখ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা ছাড়াও ইউপি এর একাধিক ধারা যুক্ত করা হয়েছে বলেও বিবৃতি দিয়ে জানিয়েছে এই জাতীয় তদন্তকারী সংস্থা। পাথার
পাথারকান্দির বহুল আলোচিত মব ভায়োলেন্সের ঘটনায় গুরুতর আহত দুই যুবক দীর্ঘ চিকিৎসার পর অবশেষে গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। চিকিৎসকদের পর্যবেক্ষণে তাদের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হওয়ায় সোমবার হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ডিসচার্জ দেয়। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সময় আলগাপুর কাটলি ছড়ার বিধায়ক জুবের এনাম উপস্থিত থেকে আহতদের শারীরিক অবস্থার খোঁজ নেন, পাশাপাশি তাদের নিরাপদে নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য অ্যাম্বুলেন্স সহ প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা করেন। তার এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন আহতদের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। জানা গেছে, চিকিৎসাকালীন সময় বিধায়ক জুবের এনাম ও তার সহযোগী দল গুয়াহাটিতে থেকে আহতদের চিকিৎসা, ওষুধ, যাতায়াত, থাকা, খাওয়া এবং প্রয়োজনীয় প্রশাসনিক কাজে সার্বক্ষণিক সহযোগিতা করেছেন, যাতে পরিবারের সদস্যদের কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হতে না হয় সেদিকেও বিশেষ নজর রাখা হয়। বিধায়ক জুবের এনাম বলেন, মানুষের দুঃসময়ে পাশে থাকা একজন জনপ্রতিনিধির নৈতিক দায়িত্ব। তিনি আশা প্রকাশ করেন আহত দুই যুবক চিকিৎসকদের পরামর্শ মেনে দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। তবে হাসপাতাল থেকে ছাড়া পেলেও তাদের চিকিৎসা এখনো পুরোপুরি শেষ হয়নি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামী কয়েক সপ্তাহ নিয়মিত ফলো আপ, ওষুধ সেবন এবং বিশ্রামে থাকতে হবে। উল্লেখ্য, পাথারকান্দির মব ভায়োলেন্সের ঘটনায় গুরুতর আহত দুই যুবককে প্রথমে শ্রীভূমি সিভিল হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাদের শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল হয়ে উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটি মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। দীর্ঘ চিকিৎসার পর তাদের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সোমবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। আহতদের সুস্থ হয়ে বাড়ি ফেরার খবরে পাথারকান্দি ও আলগাপুর এলাকায় স্বস্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা তাদের দ্রুত পূর্ণ সুস্থতা কামনার পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন। বর্ষা সক্রিয় দেশে ভাসছে পূর্ব থেকে পশ্চিম ভারত। এই মৌসুমে ভয়াবহভাবে বিপর্যস্ত মহারাষ্ট্র। প্রবল বর্ষণতার জেরে ঘটে যাওয়া একাধিক দুর্ঘটনায় রাজ্যে মোট 16 জনের মৃত্যু হয়েছে এই পর্যন্ত। এর মধ্যেই সোমবার পুনে জেলার একটি গ্রামে ভূমিধসে ধূলিসাৎ হয়ে গেছে একটি বাড়ি। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায় একই পরিবারের 3 সদস্য। অন্যদিকে টানা বৃষ্টিতে মুম্বাই পুনের রেল ও সড়ক যোগাযোগ কার্যত ভেঙে পড়েছে। বাতিল করা হয়েছে 16টি ট্রেন, ঘুরপথে চালানো হচ্ছে আরও 9টি। পরিস্থিতি অবনতির আশঙ্কায় একাধিক জেলায় স্কুল কলেজও ছুটি ঘোষণা করা হয়েছে। মৌসুম ভবন মুম্বাইয়ের জন্য কমলা এবং পুনের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। সোমবার ভোরে কার্জাত লোনাবল ভোরঘাট রেলপথের ঠাকুরবাড়ি ও খান্ডালা মাঙ্কি হিল অংশে পরপর ভূমিধস নামে। এর জেরে মধ্য রেলের আপ, ডাউন এবং মধ্য 3টি লাইনই ক্ষতিগ্রস্ত। পরিস্থিতির জেরে ইন্দ্রায়ণী এক্সপ্রেস, ডেকান কুইন, ডেকান এক্সপ্রেস, ইন্টারসিটি এক্সপ্রেস, প্রগতি এক্সপ্রেস, ধুলে এক্সপ্রেস সহ মোট 16টি ট্রেন বাতিল করেছে রেল। বেশ কয়েকটি দূরপাল্লা ট্রেনের রুট পরিবর্তন ও সময়সূচিও সংশোধন করা হয়েছে। যাত্রার আগে ট্রেনের সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে যাত্রীদের। টানা বর্ষণে মুম্বাই পুনে এক্সপ্রেসওয়ে এবং পুরনো জাতীয় সড়কের 2 দিকেই যান চলাচল বন্ধ রাখা হয়েছে। বিভিন্ন জায়গায় ধস, জলজমা এবং একটি কংক্রিটের স্তম্ভ ভেঙে পড়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। জরুরি প্রয়োজন ছাড়া এই পথে যাতায়াত না করার আবেদন জানিয়েছে পুলিশ এবং মহারাষ্ট্র স্টেট রোড ডেভেলপমেন্ট কর্পোরেশন। রাম মন্দির বিতর্কে চম্পত রায়ের ইস্তফা গ্রহণ করেছে ট্রাস্ট। নির্ধারিত হয়েছে নতুন সাধারণ সম্পাদকও। ট্রাস্টের অন্দরের খবরে সংকটজনক পরিস্থিতিতে এমন একজন দক্ষ মানুষকে আনা দরকার যার প্রশাসনিক ও আর্থিক বিষয়ে গভীর জ্ঞান রয়েছে। রাম মন্দির ট্রাস্টকে আরও বেশি পেশাদার ও স্বচ্ছ করে তুলতেই এই পদক্ষেপের কথা ভাবা হচ্ছে। তবে সাধারণ সম্পাদকের পদ ছাড়লেও চম্পত রায় এখনই রাম মন্দির ট্রাস্ট থেকে পুরোপুরি মুছে যাচ্ছেন না। অযোধ্যার রাম মন্দিরের অনুদান ও প্রণামীর টাকা তছরূপের অভিযোগে দেশ জুড়ে তোলপাড়। আর সেই আবহে এক বড়সড় পদক্ষেপ করল শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। কোটি কোটি টাকার এই আর্থিক কেলেঙ্কারির জেরে বিতর্কের মুখে পড়ে ট্রাস্টের সাধারণ সম্পাদক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন চম্পত রায়। অবশেষে তার সেই পদত্যাগপত্র গ্রহণ করল ট্রাস্ট কর্তৃপক্ষ। সূত্রের খবর, চম্পত রায়ের জায়গায় এই মুহূর্তে নতুন সাধারণ সম্পাদক হওয়ার দৌড়ে সবার আগে যার নাম উঠে আসে তিনি হলেন বজরং বাগরা। তিনি বর্তমানে বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বজরং বাবু অতীতে রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যালকোর প্রধান হিসেবেও কাজ করেছেন। ট্রাস্টের অন্দরের খবর, এই সংকটজনক পরিস্থিতিতে এমন একজন দক্ষ মানুষকে আনা দরকার যার প্রশাসনিক ও আর্থিক বিষয়ে গভীর জ্ঞান রয়েছে। রাম মন্দির ট্রাস্টকে আরও বেশি পেশাদার এবং স্বচ্ছ করে তুলতেই এই পদক্ষেপের কথা ভাবা হচ্ছে। তবে সাধারণ সম্পাদকের পদ ছাড়লেও চম্পত রায় এখনই রাম মন্দির ট্রাস্ট থেকে পুরোপুরি মুছে যাচ্ছেন না। তিনি নিজে থেকে অন্য কোনো সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত ট্রাস্টের একজন ট্রাস্টি বা সদস্য হিসেবে কাজ চালিয়েই যাবেন। তবে নতুন সাধারণ সম্পাদকের নাম এখনই হয়তো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে না। আগামী 19 থেকে 20 জুলাই দিল্লিতে বিশ্ব হিন্দু পরিষদের দ্বিবার্ষিক জাতীয় কার্যনির্বাহী বৈঠক রয়েছে। সেখানেই সাংগঠনিক রদবদল এবং এই নতুন নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়ে যেতে পারে। রাম মন্দিরের অর্থ তছরূপের খবর সামনে আসতেই তীব্র ক্ষোভ প্রকাশ করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই ঘটনায় তিনি অত্যন্ত কড়া মনোভাব নেন এবং তড়িৎ ঘড়ি একটি বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয়। সিটের প্রাথমিক রিপোর্ট জমা পড়ার পরেই ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় এবং অন্য এক ট্রাস্টি অনিল মিশ্র নিজেদের পদ থেকে ইস্তফা দেন। এই কোটি কোটি
টাকা চুরির ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত 8 জনকে গ্রেফতার করেছে। এই তালিকায় চম্পত রায়ের নিজের গাড়ি চালক রামশঙ্কর যাদব ওরফে তিন্নু যাদবের নাম রয়েছে। ধৃতদের মধ্যে তিন্নু অন্যতম প্রধান অভিযুক্ত।